আর বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 95 নাম্বার ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, তো সেইগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে প্লেলিস্টের লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা বাকি ক্লাসগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি দেশের জাতীয় আয় হচ্ছে কোনটি? তো মনে রাখবে, একটি দেশের জাতীয় আয় হচ্ছে মোট ফ্যাক্টর আয়ের যোগফলকে বলা হয়। তো কোনো দেশের অধিবাসীরা দেশটির প্রাকৃতিক সম্পদ, জমি, শ্রম, মূলধন ইত্যাদি অর্থনৈতিক উৎপাদনের উপকরণসমূহ কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার অর্থনৈতিক উৎপাদনমূলক কার্যাবলীর মাধ্যমে একটি নির্ধারিত সময়সীমার মধ্যে যে পরিমাণ পণ্যদ্রব্যাদি বা সেবা সমূহ উৎপাদন করে তাদের আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। আর জাতীয় আয় তিনভাবে গণনা করা যায়: আয়ের পদ্ধতি, পণ্য বা মূল্য সংযোজন পদ্ধতি এবং ব্যয় পদ্ধতির সাহায্যে। নেক্সট প্রশ্ন, মুদ্রাস্ফীতির সময়কালে রাজস্ব করকে কী করা উচিত? বৃদ্ধি, হ্রাস, স্থিতিশীল নাকি কোনোটিই না? তো মনে রাখবে, মুদ্রাস্ফীতির সময়কালে হচ্ছে রাজস্ব করকে বৃদ্ধি করা উচিত, অপশন এ। পরের প্রশ্ন, একটি কোম্পানির ডিবেঞ্চার হোল্ডার হলেন কে? শেয়ার হোল্ডার, ডেপ্টর, ক্রেডিটর নাকি ডাইরেক্টর? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, ক্রেডিটর। তো ডিবেঞ্চার একটি ল্যাটিন শব্দ ডিবেরে থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে ঋণ করা। এটি একটি লিখিত যন্ত্র বা কোম্পানিকে ঋণ স্বীকার করে এবং কোম্পানির সাধারণ শিলমোহরের অধীনে কার্যকর করা হয়। পরের প্রশ্ন, স্বয়ং অনুঘটক সর্বদাই কি হয়? বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়জাত পদার্থ ছাড়া অন্য পদার্থ নাকি কোনোটি নয়? তো স্বয়ং অনুঘটক হচ্ছে, মনে রাখবে, সর্বদাই একটি বিক্রিয়াজাত পদার্থ হয়, অপশন বি। তো নির্দিষ্ট বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলির মধ্যে একটি অনুঘটক হিসেবে কাজ করে। আর প্রাথমিক পর্যায়ে বিক্রিয়া ধীর হয়, তবে বিক্রিয়াজাত পদার্থের অস্তিত্বের সাথে সাথেই বিক্রিয়া হার বৃদ্ধি পায়। এই ধরনের বিক্রিয়াজাত অনুঘটককেই বলা হয় স্বয়ং অনুঘটক। আর স্বয়ং অনুঘটক সবসময় বিক্রিয়াজাত পদার্থ হয়, এটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু বারবার আসে। পরের প্রশ্ন, নেফ্রনের অন্তর্গত ম্যালপিজিয়ান কর্পাসের মধ্যস্থ রক্তজালক গুচ্ছকে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো এই ম্যালপিজিয়ান কর্পাসের মধ্যস্থ যে রক্তজালকের গুচ্ছ থাকে, সেই গুচ্ছকে বলা হয় হচ্ছে গ্লোমেরুলাস, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো নেফ্রনের বোমান্স ক্যাপসুলের ভেতর একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি অঙ্গই হলো গ্লোমেরুলাস। রেনাল ধমনী থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টেরিয়াল ক্যাপসুলের ভেতর ঢুকে কৈশিক নালিকা তৈরি করে। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকার সৃষ্টি করে। আর গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে। নেক্সট প্রশ্ন, ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং তোমরা কম বেশি সবাই জানো। তো মনে রাখবে, ভারতের আর্থিক বছর শুরু হয় হচ্ছে প্রতি বছরে 1 এপ্রিল থেকে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কেরালায় মোপলা বিদ্রোহের সময় ভারতে কে ভাইসরয় ছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, কেরালার মোপলা বিদ্রোহের সময় ভারতের ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড রিডিং। আর 1921 সালে কেরালার মালাবার অঞ্চলে হচ্ছে এই মোপলা বিদ্রোহটি শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, নারকেল মালার অন্তর্ধূমপাতনে কি পাওয়া যায়? কাঠকয়লা, শর্করা অঙ্গার, সক্রিয় অঙ্গার নাকি গ্রাফাইট? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, শর্করা অঙ্গার। তো নারকেল মালার অন্তর্ধূমপাতনে পাওয়া যায় হচ্ছে শর্করা অঙ্গার। তো এখানে যতগুলো প্রশ্ন পড়ানো হচ্ছে এগুলো কিন্তু তোমাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের সাথে সাথে যে তোমাদের মিসেলেনিয়াস পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, কারণ এগুলো ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, আবার সেন্ট্রালের যত পরীক্ষা হয় সব পরীক্ষার থেকেই কিন্তু এগুলো
প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, সব রকমের পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট। তো প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবে, মনে রাখবে। আর যেগুলো তোমাদের মনে থাকবে না সেগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। আর যদি তোমরা আমাদের এই WBPSC ক্লাসিক ব্যাচে আজ পর্যন্ত যত ক্লাস হয়ে গেছে সেই পর্যন্ত সব PDF তোমরা একসাথে পেতে চাও, তাহলে সেই PDFের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই PDFটা নিয়ে নিতে পারো। সব PDF সেখানে তোমরা পেয়ে যাবে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, শর্করা অঙ্গার। তো নারকেল মালার অন্তর্ধূম পাতনে পাওয়া যায় হচ্ছে শর্করা অঙ্গার। নেক্সট প্রশ্ন, সরকারিয়া কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, WBCS পরীক্ষায় এসেছিল এটা। তো সরকারিয়া কমিশন মনে রাখবে এটা হচ্ছে কেন্দ্র রাজ্য সাথে সম্পর্কযুক্ত। তো 1983 সালে ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা সরকারিয়া কমিশনের গঠন করা হয়। এই কমিশনের উদ্দেশ্য ছিল ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে সম্পর্ক ও ক্ষমতার ভারসাম্য পরীক্ষা করা এবং ভারতের সংবিধানের কাঠামোর মধ্যে পরিবর্তনের পরামর্শ দেওয়া। 1987 সালে এই কমিশন তার রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে পেশ করেছিল। নেক্সট প্রশ্ন, 1 গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে 1 গ্রাম প্রোটিন থেকে আমরা 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই। নেক্সট প্রশ্ন, স্বাভাবিক রক্ততঞ্চনের সময়কাল কত? অর্থাৎ আমাদের যদি কোথাও শরীরের কোথাও কেটে যায় তো সেখানে যে রক্ত বের হয় সেই রক্তটা কত সময়ের মধ্যে সেটা তঞ্চন হয়, অর্থাৎ জমাট বেঁধে যায়। তো এটার স্বাভাবিক সময়কাল হচ্ছে 3 থেকে 8 মিনিট। তো 3 থেকে 8 মিনিটের মধ্যে সেই রক্তটা জমাট বেঁধে যায়। তো রক্ততঞ্চন এটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যাতে রক্ত জমাট বেঁধে তঞ্চন পিণ্ড বা থ্রম্বাস তৈরি হয়। নেক্সট প্রশ্ন, ক্ষমতার মাত্রা কী? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে ক্ষমতার মাত্রা হচ্ছে অপশন বি, ml⁻², T⁻⁻3। এখানে যদি তোমরা না বুঝতে পারো তাহলে এখানে লিখে দিচ্ছি ml⁻² আর T⁻⁻3, এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। তো সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। আর এছাড়াও একক সময়ে যে পরিমাণ কার্য সম্পন্ন করা হয় তাকেও ক্ষমতা বলা হয়। আর আন্তর্জাতিক একক পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, যা প্রতি সেকেন্ডে 1 জুলের সমান হয়। অর্থাৎ জুল পার সেকেন্ড বা ওয়াট, এই দুটো হচ্ছে ক্ষমতার একক। ভালো করে মনে রাখবে, এই এককটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। পরের প্রশ্ন, ধুনো হচ্ছে এক প্রকারের কি? ধুনো অর্থাৎ যে ধূপবাতি দেওয়া হয় সেখানে যে ধুনো ব্যবহার করা হয় সেই ধুনোটা আসলে কি? রজন, ফিস্টোলিথ, গ্রাফাইট নাকি একটি তরুক্ষী? তো মনে রাখবে ধুনো হচ্ছে এক প্রকারের রজন, অপশন এ। নেক্সট প্রশ্ন, ইনসুলিনের অভাবে কি ঘটে? এটা তো তোমরা কম বেশি সবাই পারবে। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, মধুমেহ রোগ বা ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে। তো ইনসুলিন এক ধরনের পেপটাইড হরমোন, এটি অগ্নাশয়ের আইলেটসের বিটা কোষ থেকে উৎপাদিত হয়। হরমোনটি দেহের প্রধান অ্যানাবলিক হরমোন হিসেবে স্বীকৃত। এটি কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের বিপাক নিয়ন্ত্রণ করার জন্য দায়ী। আর ইনসুলিন রক্তকণিকা থেকে শর্করাকে অন্যান্য কোষে নিয়ে যায় এবং এটিকে শক্তির প্রকার হিসেবে ব্যবহার করে। আর মধুমেহ আক্রান্ত রোগী পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না বা এটি যে ইনসুলিন তৈরি করে তা কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। নেক্সট প্রশ্ন, ভারতে মাথাপিছু আয় কম হওয়ার কারণ কি? এটাও তোমরা কম বেশি সবাই পারবে, এটা কমন সেন্সের প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, জনসংখ্যার বৃদ্ধি। কারণ জনসংখ্যা বৃদ্ধি হয়, জনসংখ্যা বৃদ্ধি বেশি ভারতে, তাই হচ্ছে ভারতে মাথাপিছু আয় কম। নেক্সট প্রশ্ন, সকল নাগরিকদের কথা বলা ও মত প্রকাশের অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে এই অধিকারটা দেওয়া হচ্ছে আমাদের ভারতের সংবিধানে 19 নম্বর যে ধারা রয়েছে সেখান থেকে। নেক্সট প্রশ্ন, আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি? চিতোর, রায়গড়, আশিরগড় নাকি মেবার? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, আশিরগড়। অর্থাৎ আকবর হচ্ছে তার শেষ দুর্গ
যেটা তিনি অধিকার করেছিলেন সেটা হচ্ছে আশিরগড় দুর্গ। নেক্সট প্রশ্ন, সিরাজের কলকাতা আক্রমণকালে কলকাতা কুঠির গভর্নর কে ছিলেন? ড্রেক, হলওয়েল, সন্ডার্স নাকি ওয়াটসন? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ড্রেক। তো সিরাজের আক্রমণের সময় কলকাতার কুঠির গভর্নর ছিলেন হচ্ছে ড্রেক। পরের প্রশ্ন, দুটি আধানের অন্তর্বর্তী দূরত্ব অর্ধেক হলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের কি হবে? এটা তোমাদের একটা ফর্মুলার সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব, এটা একটা ফর্মুলা রয়েছে, D1 D2, এটা দূরত্ব, D1 D2 বাই আর স্কোয়ার। আর স্কোয়ার হচ্ছে মানে দূরত্ব, এখানে ক্রিয়াশীল যে বল অর্থাৎ দুটি আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল বল, এইটা হচ্ছে বলের সূত্র। তো এখানে দেখো আর হচ্ছে দূরত্ব, এখানে কি বলা হচ্ছে দূরত্ব অর্ধেক হলে, তো আর স্কোয়ারের জায়গায় আমরা যদি 1/2 স্কোয়ার বসাই তাহলে নিচে দুটা উপরে চলে যাবে, উপরে গিয়ে কী হয়ে যাবে 4, তো 4 হয়ে যাবে, তার ওখানে কী হচ্ছে 4 গুণ হয়ে যাচ্ছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 4 গুণ হবে, অর্থাৎ দুটি আধানের অন্তর্বর্তী দূরত্ব যদি অর্ধেক হয়ে যায় তাহলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল 4 গুণ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, এটা খুব ইম্পর্টেন্ট। তাই দূরত্ব অর্ধেক যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বল 4 গুণ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে কোনটি? তো অর্থাৎ অম্লরাজ কিসের মিশ্রণকে বলা হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে অম্লরাজ বলা হয় হচ্ছে 3 ভাগ HCl অর্থাৎ 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 ভাগ HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে, অর্থাৎ 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 ভাগ নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অম্লরাজ। তো গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1:3 অনুপাতের মিশ্রণকে রাজ অম্ল বা অম্লরাজ বা অ্যাকুয়া রিজিয়া বলে। স্বর্ণকে দ্রবীভূত করতে এটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, হুমায়ুনের মৃত্যুর পর আকবর কোথায় মুঘল সম্রাট হিসেবে অভিষিক্ত হয়েছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, কালানৌরে। নেক্সট প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে জলসমের একক কি? ওয়াট, কিলোগ্রাম, গ্রাম নাকি পাউন্ড? তো ওয়াট তো আমরা কিছুক্ষণ আগেই পড়লাম, এটা হচ্ছে ক্ষমতার একক, তো এটা অ্যান্সার হবে না, তো অ্যান্সার হবে বি, সি, ডি, এই তিনটের মধ্যে। তো মনে রাখবে সিজিএস পদ্ধতিতে জলসমের একক হচ্ছে গ্রাম, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর যদি বলতো এখানে এসআই পদ্ধতিতে জলসমের একক কি, তাহলে এসআই পদ্ধতিতে জলসমের একক হচ্ছে কিলোগ্রাম আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম। তো কোনো বস্তুর উষ্ণতা যদি 1 ডিগ্রি বাড়াতে হয় তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপ দিয়ে যত পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা যায় সেই পরিমাণ জলকে ওই বস্তুর জলসম বলে। এইটা কিন্তু ভালো করে বুঝে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর সিজিএস পদ্ধতিতে জলসমের একক গ্রাম আর এসআই পদ্ধতিতে জলসমের একক হচ্ছে কিলোগ্রাম। নেক্সট প্রশ্ন, কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? তো অপশনগুলোর মধ্যে কোনটা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? তো বিচার বিভাগীয় স্বাধীনতা, এটাও ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এটাও ঠিক আছে। সংসদীয় শাসন ব্যবস্থা, এটাও ঠিক আছে। একমাত্র একদলীয় শাসন ব্যবস্থা এটা নেই, কারণ ভারতে অনেকগুলি দল রয়েছে, অর্থাৎ অনেকগুলি পার্টি রয়েছে, যেমন বিজেপি, তারপরে কংগ্রেস, তৃণমূল, এগুলো, অর্থাৎ এখানে একটা দল নেই, এখানে বহুদলীয় শাসন ব্যবস্থা রয়েছে ভারতে। তো অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এটা বৈশিষ্ট্য নয়। পরের প্রশ্ন, মাত্রাহীন অথচ একক আছে এমন একটি রাশির নাম কি? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো অপশানগুলোর মধ্যে কার্য, আয়তন, কম্পাঙ্ক, এগুলো সবেরই হচ্ছে মাত্রা এবং একক দুটোই রয়েছে, একমাত্র এখানে যে কোণ, এই কোণের কিন্তু এটা মাত্রা নেই, এটার কোনো মাত্রা নেই, কিন্তু এর একক আছে। পরের প্রশ্ন, মারমাগাঁও বন্দর কোন রাজ্যে অবস্থিত? এটা তোমরা কম বেশি সবাই পারবে। তো মনে রাখবে মারমাগাঁও বন্দরটি রয়েছে হচ্ছে গোয়াতে, অপশান এ। নেক্সট প্রশ্ন, কোন গ্রন্থি থেকে ACTH হরমোন নিঃসৃত হয়? ACTH এর ফুল ফর্ম কি? ACTH এর ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রিনোকার্টিকোট্রফিক হরমোন। তো মনে রাখবে এই অ্যাড্রিনোকার্টিকোট্রফিক হরমোন এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, অপশন ডি। তো
তো পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থিও বলা হয়, কারণ এটি অন্যান্য বেশিরভাগ এন্ডোক্রাইন গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, কুলীন কুল সর্বস্ব নাটকটির রচয়িতাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবি, কুলীন কুল সর্বস্ব নাটকটির রচয়িতা হচ্ছে রাম নারায়ণ তর্ক রত্ন, অপশন এ। নেক্সট প্রশ্ন, আলুর ব্লাইট ভাইরাস কী রকম হয়? ঘনাকার, দণ্ডাকার, ডিম্বাকার নাকি গোলাকার? তো মনে রাখবে, আলুর যে ব্লাইট ভাইরাস হয় সেই ভাইরাসের আকার হচ্ছে দণ্ডাকার হয়, অপশন বি। পরের প্রশ্ন, নদীর তীরের নতুন পলি গঠিত এলাকাকে কি বলা হয়? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নদীর তীরের নতুন পলিকে বলা হয় হচ্ছে খাদার, আর নদীর তীরের পুরানো পলিকে বলা হয় ভাঙর। নেক্সট প্রশ্ন, কন্নড় ভাষাগোষ্ঠী কোন রাজ্যে লক্ষ্য করা যায়? তো এখানে বোঝাই যাচ্ছে কোনটা অ্যান্সার হবে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, কর্ণাটক। তো কর্ণাটক রাজ্যে হচ্ছে কন্নড় ভাষাগোষ্ঠীদের দেখা যায়। পরের প্রশ্ন, ডিএনএর ডবল হেলিক্স গঠন কে আবিষ্কার করেন? এটা মোস্ট রিপিটেড প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, ডিএনএ ডবল হেলিক্স স্ট্রাকচার আবিষ্কার করেছিলেন হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। তো 1953 সালে ফ্রান্সিস ক্রিক এবং জেমস ওয়াটসন প্রথমে ডিএনএর আণবিক কাঠামো বর্ণনা করেছিলেন, যাকে তারা নেচার পত্রিকায় ডাবল হেলিক্স নামে অভিহিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের মরুভূমির প্রধান নদীটির নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের মরুভূমি, যে থর মরুভূমি রয়েছে, সেই মরুভূমির প্রধান নদী হচ্ছে লুনি নদী, অপশন বি। আর লুনি নদী হচ্ছে আজমিরের নিকট আরাবল্লী পর্বতমালার পুষ্কর উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে, এবং এই অংশের নাম সাগরমতী, এবং পুষ্কর হ্রদ থেকে উৎপন্ন নদী সরস্বতী সাগরমতী নদীর সঙ্গে মিলিত হওয়ার পর মিলিত প্রবাহকে বলা হয় লুনি নদী। আর এই নদীটি হচ্ছে গুজরাটের কচ্ছের রণে গিয়ে পতিত হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে যে লুনি নদী কোথায় পতিত হয়েছে, কচ্ছের রণে। নেক্সট প্রশ্ন, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে নিম্নলিখিত কোন নদীটি প্রবাহিত হয়েছে? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট রিপিটেড প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে, এই বিন্ধ্য এবং সাতপুরা যে পর্বত রয়েছে, এই দুটো পর্বতের মাঝ দিয়ে যে নদীটি যায় সেটা হচ্ছে নর্মদা নদী, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো নর্মদা নদী উপদ্বীপের বৃহত্তম পশ্চিম প্রবাহিত নদী, মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বতমালার কাছে উৎপন্ন হয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী, এবং এটা বঙ্গোপসাগরে গিয়ে প্রবাহিত হয়েছে। এখানে ভুল রয়েছে, এটা বঙ্গোপসাগর হবে না, এটা আরব সাগর হবে। নর্মদা নদী আরব সাগরে প্রবাহিত হয়েছে, এটা বঙ্গোপসাগর হবে না, এটা কারেকশন করে নেবে তোমরা। আর জাতিসংঘের মতে এটি দেশের পঞ্চম বৃহত্তম নদী এবং গুজরাটের বৃহত্তম নদী। ক্যাম্বে উপসাগরে আসার আগে এটি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ক্যাম্বে উপসাগর, এটাও আরব সাগরেই রয়েছে ক্যাম্বে উপসাগর, সেখানে এই যে নর্মদা নদী এটা পতিত হয়েছে। বঙ্গোপসাগরে কিন্তু এটা হবে না, এটা ভুল রয়েছে। নেক্সট প্রশ্ন, ডালখোলা, বারাসাত, কলকাতা, বকখালির মধ্যে কোন জাতীয় সড়কটি বিস্তৃত? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতে পারে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 12, অর্থাৎ NH-12। এটা হচ্ছে ডালখোলা, বারাসাত, কলকাতা, বকখালির মধ্যে যে জাতীয় সড়ক রয়েছে সেটার নাম। নেক্সট প্রশ্ন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন্স। এই উক্তিটি কোন সাহিত্য চরিত্রের? তো মনে রাখবে, এই উক্তিটি হচ্ছে হ্যামলেট যে চরিত্র ছিল সেই চরিত্রের, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ললিত কলা একাডেমির প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দেবী প্রসাদ চৌধুরী ছিলেন হচ্ছে ললিত কলা একাডেমির প্রথম চেয়ারম্যান। পরের প্রশ্ন, যে উপায়ে ডিডিটি মানুষের দেহে পৌঁছায় সেটি কোনটি? জৈব বিবর্ধন, জৈব সঞ্চয়, ইউট্রোফিকেশন নাকি সবগুলি? তো কীভাবে ডিডিটি মানুষের শরীরে এসে পৌঁছায়? তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সবগুলি। তো এই সবগুলি পদ্ধতির মাধ্যমে হচ্ছে ডিডিটি মানুষের দেহে এসে পৌঁছায়।
তো যে পদ্ধতিতে পরিবর্তনশীল বিষাক্ত পদার্থ আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে প্রতিটি খাদ্য স্তরে এর গারত্বের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায়, সেই পদ্ধতিকে জৈব বিবর্তন বা বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলা হয়। পরের প্রশ্ন, বন মহোৎসব 1950 সালে কে শুরু করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বন মহোৎসব 1950 সালে শুরু করেছিলেন হচ্ছে KM মুন্সি, অপশন বি। নেক্সট প্রশ্ন, প্রথম গণনা যন্ত্র নাম কি? অর্থাৎ প্রথম গণনা যন্ত্রটি নাম কি ছিল? মার্ক 1, ইউনিভ্যাক, এডভ্যাক নাকি অ্যাবাকাস? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে প্রথম গণনা যন্ত্র। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো ম্যান অফ ডেস্টিনি নামে কে পরিচিত? কম বেশি সবাই পারবে তোমরা এটার অ্যান্সার, তো চটপট অ্যান্সার করো লাইভ কমেন্টে। তো মনে রাখবে, ম্যান অফ ডেস্টিনি বলা হয় হচ্ছে নেপোলিয়ান বোনাপার্টকে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।